Hello everyone, welcome to my classes World of NCERT. In today's class, we will start English grammar series for various types of competitive exams like TPSC, TCS, Tripura TET and other exams like GRBT and LDC Clerk and so on. These videos will be helpful for so many various types of exams that are competitive one, because English is a very common in all these exams. আমরা যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যাই, ইংলিশ একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্শন থাকে ইংলিশ গ্রামারের। এটাকে অ্যাভয়েড করে কোনো রকমের কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া যায় না। এই কথা ভেবে আজকের এই ভিডিওসগুলি আমরা এখানে প্রিপজিশনটা ভালো করে বুঝবো। এটার একটার পর একটা ক্লাসেস আসতে থাকবে। আপনারা যারা প্রথমবার ক্লাসে এসেছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ক্লাসগুলি দেখার পর আপনার প্রিপজিশনের আইডিয়াস এবং বিভিন্ন রকম ইংলিশ গ্রামারের আইডিয়াস পুরো ক্লিয়ার হয়ে যাবে। যত রকম টপিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, প্রিপজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আমার এই ক্লাসটাতে আমি সব কয়টা ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। প্রিভিয়াস ক্লাসও আমরা করেছি, আগেও করব, আশা করি পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রিপজিশন জিনিসটা কি, এটা কি কি পজিশনে ইউজ হয় সেটা আমরা একটু বুঝে নিই, তারপর আমরা এক্সাম্পলস দেখব। A preposition is a word used to link nouns, pronouns or phrases to other words within a sentence. তো প্রিপজিশন কি করে জেনারেলি, যে নাউন আছে, প্রনাউন আছে এবং বিভিন্ন ফ্রেজেস আছে, ডিফারেন্ট লাইন আছে, তাদের টু আদার ওয়ার্ডস উইদিন এ সেন্টেন্স, একটার সাথে আরেকটা সেন্টেন্সকে লিঙ্ক করার জন্য, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে লিঙ্ক করার জন্য প্রিপজিশনটা ইউজ হয়। এই যে লাইনটা আমরা প্রিপজিশন, মানে কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে যেই শব্দটা পজিশন, কোনো একটা পজিশনের সামনে বসে তাকে বলা হয় প্রিপজিশন। কিরকম প্রিপজিশন, যেমন এটা আর্টিকেলের সামনে বসতে পারে, একটা নাউনের সামনে বসতে পারে, একটা প্রনাউনের সামনে বসতে পারে, ফ্রেজের সামনে বসতে পারে, এইগুলিকে আমরা প্রিপজিশন বলি। যেমন এখানে একটা এই লাইনটার মধ্যে আপনি একটা উদাহরণ দেখুন, এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড ইউজ টু লিঙ্ক নাউন্স, প্রনাউন্স অর ফ্রেজেস টু আদার ওয়ার্ডস উইদিন এ সেন্টেন্স। বলছে উইদিন এ সেন্টেন্স, এই উইদিন শব্দটা হচ্ছে প্রিপজিশন, আর এটা বসেছে একটা আর্টিকেলের সামনে। এতটুকু অবধি ক্লিয়ার হয়েছে? They often indicate relationships related to time, place, direction, cause, manner and possessions. তো বিভিন্ন রকম জিনিস আমরা প্রিপজিশনের মাধ্যমে বুঝতে পারি। যেমন টাইমকে মেনশন করার জন্য প্রিপজিশনের দরকার, প্লেসের সামনে অ্যাট বসে, ইন বসে, প্লেস, ডিরেকশনের সামনে প্রিপজিশন বসে, কজ কারণ কি, যেমন আমরা বলি বিকজ অফ দ্যাট, অ্যাজ অফ দ্যাট, তো কজের সামনে প্রিপজিশন বসে। ম্যানার, কোন ম্যানারে ইউজ করা হচ্ছে, ম্যানারটা কিরকম, এটা বোঝানোর জন্য প্রিপজিশন ইউজ হয়। পজিশন বোঝানোর জন্য প্রিপজিশন ইউজ হয়। কমন এক্সাম্পলস ইনক্লুড, যেই প্রিপজিশনগুলিকে আমরা খুব কমনলি দেখতে পাই, খুব কমনভাবে যেগুলি ইউজ হয় সেগুলি হচ্ছে ইন, অন, অ্যাট, বাই অ্যান্ড উইথ। এই যে পাঁচটা আছে এগুলি খুব কমন, অলমোস্ট প্রতিটা লাইনে এই প্রিপজিশনগুলি ইউজ হয়, যেমন ইন, অন, অ্যাট, বাই অ্যান্ড উইথ এটসেট্রা। রুলস ফর ইউজিং প্রিপজিশন, এবার আমরা দেখব এই প্রিপজিশনগুলিকে ইউজ করার কিছু রুলস আছে। রুলসগুলি কি আমরা একটু দেখি। তো প্রথমেই বলছে প্রিপজিশনস অফ টাইম। আমরা এখানে যে বললাম যে টাইম, প্লেস, ডিরেকশন, কজ, এইসব যে আমরা ডিসকাস করলাম, এগুলির কে প্রকাশ করার জন্য প্রিপজিশন ইউজ করা হয়। প্রিপজিশনটা টাইম, প্লেসের আগে কিরকম ভাবে ইউজ হয়, বিভিন্ন ডিফারেন্ট পার্টে আমরা আলাদা করে ডেসক্রাইব করেছি। তো চলুন দেখি। তো প্রথমেই আসছে প্রিপজিশন অফ টাইম। টাইমের আগে কিরকম ভাবে প্রিপজিশন ইউজ হয়। প্রিপজিশন টাইমের আগে দুই রকম ভাবে ইউজ হয়। একটা হতে পারে অ্যাট, আরেকটা হতে পারে, তিন রকম ভাবে, আরেকটা হতে পারে অন, আরেকটা হতে পারে ইন। এবার বিভিন্ন জায়গায় আমরা দেখি কিরকম ভাবে, যেমন পার্টিকুলার একটা যখন টাইম আমি বলি 12 o'clock, 5 o'clock, 5 PM, at noon, at morning, at evening, এরকম ভাবে যখন পার্টিকুলার একটা টাইম আমি বুঝাই তখন এর আগে ইউজ হয় অ্যাট। বলছে অ্যাট
ইউজড উইথ স্পেসিফিক টাইমস। যদি তুমি মেনশন করে দাও যে আমি দুপুরে তোমার বাড়ি আসবো, আই উইল কাম অ্যাট নুন, দুপুর বেলাটা যখন তুমি পার্টিকুলার করে দিচ্ছ বা বলছো আই উইল কাম অ্যাট 5 PM, আই উইল গো অ্যাট 5 PM, যখন স্পেসিফিক একটা টাইম তুমি মেনশন করবে তখন ওই টাইমের আগে অ্যাট ইউজ হবে। অন কখন ইউজ হয়? ইউজড উইথ ডেজ অ্যান্ড ডেটস। যখন তুমি টাইমটা বলবে যে আই উইল কাম ইন দ্যাট ডে, আই উইল কাম অন দ্যাট ডেট, যখন তুমি ডে আর ডেটস বলবে তখন এর আগে বসে অন। যেমন অন মানডে, অন জানুয়ারি 1st। তো আমরা দুইটা জিনিস শিখলাম, যখন স্পেসিফিক টাইম থাকে, টাইম মেনশন করা থাকে, তখন এটার সামনে অ্যাট বসে, যখন ডেজ বা ডেট বলা হয় তখন এর সামনে অন বসে। আর ইন কখন বসে? ইউজড উইথ লঙ্গার পিরিয়ডস, যখন একটা লং পিরিয়ডকে আমি মেনশন করব, যেমন used in longer periods in the morning in April in 2024, যখন একটা পুরা ইয়ারকে আমি মেনশন করছি 2024, পুরা এপ্রিল মাসটাকে মেনশন করছি, পুরা মর্নিং এর টাইমটাকে মেনশন করছি, তখন ইন ইউজ হয়। ইন বসে যখন আমি খুব লম্বা একটা টাইম ইউজ করি। তো এখানে আমি এই কথাটাও ধরে নিতে পারি যে মাস, বছর, এইসব পার্টিকুলার একটা লং পিরিয়ডের সামনে ইন বসে, পার্টিকুলার ডে, পার্টিকুলার ডেটের সামনে অন বসে, আর পার্টিকুলার টাইমের সামনে অ্যাট বসে। তো প্রিপোজিশন অফ টাইম আপনারা বুঝে গেছেন। নেক্সট চলি প্রিপোজিশন অফ প্লেস। প্লেসের সামনে কখন কিরকম ভাবে প্রিপোজিশন বসে সেটা দেখি। প্রথম আসছে অ্যাট, এরপর আসছে ইন, এরপর আসছে অন। এবার আপনি বলবেন প্রিপোজিশন অফ টাইমের সামনেও তো আমি সেম তিনটাই পড়লাম, ইট, অ্যাট, ইন, অন। এটা যদি প্রিপোজিশন অফ টাইমের সামনে বসে, প্লেসের সামনেও কি সেম বসে? হ্যাঁ, কারণ কয়েকটা কমন প্রিপোজিশন আছে, যেমন এট, ইন, অন, উইথ, এগুলি এতটাই কমন, আমি বিভিন্ন কনটেক্সটে এটাকে ইউজ করতে পারি। তো আমরা দেখলাম এই তিনটা প্রিপোজিশনকে কিরকম ভাবে টাইমের সাথে ইউজ হয়। এবার আমি দেখব প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস কিরকম ভাবে ইউজ হয়? অ্যাট কখন ইউজ হয়? ইউজড ফর স্পেসিফিক প্লেসেস, যেমনটা আমরা বলেছিলাম ইউজড ফর স্পেসিফিক টাইম। আপনি রিলেট করে যদি দুইটাকে একসাথে রিলেট করে পড়েন তাহলে বেশি মনে থাকবে। একটা স্পেসিফিক প্লেসের সামনে ইউজ হয়, যেমন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য সিনেমা, উই উইল মিট, আমরা দেখা করব অ্যাট দ্য বাস স্টপ। পার্টিকুলার একটা জায়গা আপনি ওকে বলে দিলেন যার সাথে আপনি দেখা করতে যাবেন, অ্যাট দ্য সিনেমা হল। এরকম ভাবে স্পেসিফিক একটা প্লেসের সামনে অ্যাট বসে। আর আমরা পড়েছিলাম স্পেসিফিক টাইমের সামনেও অ্যাট বসে। ইন কখন ইউজ হয়? ইউজড ফর এনক্লোজ স্পেসেস অর এরিয়াস। এনক্লোজড স্পেসেস অর এরিয়াস, একটা পার্টিকুলার স্পেসিফিক এরিয়া না, একটা পুরা একটা রুমকে যখন আপনি মেনশন করবেন, পুরা একটা সিটিকে মেনশন করবেন, আর একটু ব্রডার সেন্সে যখন আপনি প্লেসটাকে ইউজ করবেন, বুঝাতে চাইবেন, তখন এর সামনে বসবে ইন। পার্টিকুলার প্লেস না, যে বাস স্টপ, রুম, দ্যাট কর্নার অফ দ্য রুম, এরকম না, রুমের একটা কর্নার না, পুরাটা রুমের ভিতরটাকে যখন আপনি বুঝাতে যাবেন যে ডিন কোথায় বসে, ইন দ্য রুম। ইন দ্য সিটি, কোথায় আছে হেডকোয়ার্টার, ইন দ্য সিটি অফ আগরতলা। তো এরকম ভাবে যখন আমি ইনটা ইউজ করব তখন একটা ব্রডার স্পেসের কথা আমি ইউজ করব। ব্রডার স্পেসের আগে ইন বসে, পার্টিকুলার স্পেসের আগে অ্যাট বসে। ইনের উদাহরণ হচ্ছে ইন দ্য রুম, ইন দ্য সিটি, ইন দ্য হল, ইন দ্য স্কুল, এরকম ভাবে। এবার থার্ড হচ্ছে অন। অন কখন বসে? ইউজড ফর সারফেস অর লোকেশনস অন এ লাইন, যে কোনো একটা কিছুর উপর বুঝাতে, সারফেস বুঝাতে। অন দ্য আর্থ, ট্রিজ আর প্লেসড অন দ্য আর্থ, আর্থের উপরে। আমি অন দ্য বুঝালে সারফেস বুঝাবো। অন দ্য সি, সির সারফেসটাকে বুঝাবো। অন দ্য টেবল,
অনটা বসে কোনো একটা কিছুর সারফেস বোঝাতে, কোন প্লেস বোঝাতে? সারফেস। সারফেস মানে উপরের অংশ। কোনো একটা টেবিলের উপরের অংশে একটা ফ্লাওয়ার বাস রাখা আছে, আপনি বলবেন দ্য ফ্লাওয়ার বাস অন দ্য টেবল। সারফেসটা বোঝাতে। আর কি বোঝাতে? লোকেশন অন এ লাইন, একটা লাইনে যখন লোকেশন বোঝায়। অন দ্য কোস্ট, কোস্ট যখন আপনারা দেখেছেন সমুদ্রের পাড়ে যখন কোস্ট থাকে, কোস্টটা একটা বিগার এরিয়া একই লাইনের, তখন এটার সামনে ইউজ হয় অন দ্য কোস্ট। প্লেস অন এ লাইন, একই লাইনে যখন একটা বিগার প্লেস থাকে তখন এটার সামনে অন বসে। তো প্রিপোজিশন কোন কোন প্লেসের সামনে কি প্রিপোজিশন বসে এটাও ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। ডিরেকশনের সামনে, দিক নির্ণয় করার সামনে কখন আমরা কিরকম ভাবে প্রিপোজিশন ইউজ করি। তো এই প্রিপোজিশনগুলি হলো দিক নির্ণয়ের আগে যেগুলি হয় সেটা হলো টু, ইনটু, অন টু। আর কিছু আছে কি না, এই তিনটাই আমরা দেখি, টু, অন টু, ইনটু অ্যান্ড অন টু। তো এটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন, দিক নির্ণয়ের আগে বোঝাচ্ছে। টু দিয়ে কি বোঝায়? ইন্ডিকেটস মুভমেন্ট টুয়ার্ড এ প্লেস। গো টু দ্য পার্ক, যখন একটা দিকে যাওয়ার কথা আপনাকে নির্দেশ করে, ইন্ডিকেটস মুভমেন্ট, মুভ করতে বলা হয়, এদিকে যাও ওইদিকে যাও, তখন বসে টু। গো টু দ্য পার্ক। ইনটু কখন বসে? ইনটু বসে ইন্ডিকেটস মুভমেন্ট ফ্রম আউটসাইড টু এ পয়েন্ট ইনসাইড। ওয়াক ইনটু দ্য রুম, যখন আপনি বাইরে একটা জায়গায় আছেন, বাইরের থেকে যখন আপনি ভিতরের দিকে আসবেন, এই মুভমেন্টটাকে যখন আপনি মেনশন করবেন, বাইরের থেকে ভিতরে আসা, এটাকে বলা হয়, এটাকে ইন্ডিকেট করার জন্য ইউজ করা হয় ইনটু। ইনটু মানেই হচ্ছে ভিতরে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, ওয়াক ইনটু দ্য রুম। আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাকে বলা হচ্ছে রুমের ভিতরে আসুন, তো এখানে ইউজ হবে ইনটু। ওয়াক ইনটু দ্য রুম, কাম ইনটু দ্য রুম। তো ইনটু যখন আমি বলি একটা কিছু বন্ধ জায়গার ভিতরে আসাকে যখন আমি বলবো তখন এটাকে ইনটু বলা হয়। দেন অনটু, অনটু কোন সময় বলা হয়? ইন্ডিকেটস মুভমেন্ট টুয়ার্ডস এ সারফেস, যখন কোনো একটা সারফেসের উপরে আপনাকে উঠতে বলা হয় বা মুভ করতে বলা হয় তখন এটাকে অনটু বলা হয়। যেমন ক্লাইম্ব অনটু দ্য রুফ, যখন একটা বাড়ির ছাদ, যেমন আপনি যে বাড়িটাতে থাকছেন ওই বাড়ির একটা ছাদে কোনো একটা কাজ আছে আপনার, তো বাড়ির সারফেস হচ্ছে এই ছাদটা, আপনাকে বলা হচ্ছে ছাদে চড়ুন, তখন বলা হবে ক্লাইম্ব অন টু দ্য রুফ। অন টু দ্য রুফ, যখন উপরের দিকে আপনি উঠছেন তখন আমরা আগে পড়েছিলাম কোনো একটা সারফেসকে অন বলা হয়, অন দিয়ে ইন্ডিকেট করা হয়। তো এখানেও প্রিপোজিশন অফ ডিরেকশনটাও খুব ইজিলি আমরা দেখি যে সারফেসে উঠার যে মুভমেন্টটা, সারফেসে উঠার যে মুভমেন্টটা সেটাকে বলা হয় প্রিপোজিশন অন টু দ্য প্লেস, প্রিপোজিশন অন টু দ্য রুফ, বা যেখানে আমি সারফেসে উঠতে যাব সেই জায়গাকে মেনশন করা হয় অন টু দিয়ে, ইন্ডিকেটস মুভমেন্ট টুয়ার্ডস এ সারফেস। নেক্সট হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার। ম্যানার, বিভিন্ন রকম ম্যানারকে কিরকম ভাবে প্রিপোজিশন দিয়ে বোঝানো হয়। যেমন ইন্ডিকেটস দ্য মিনস অফ ডুইং সামথিং, কোনো একটা কাজ করা কে মিনস অফ ডুইং সামথিং, কি দিয়ে কাজটা করা হচ্ছে ওই ম্যানারটাকে বোঝানোর জন্য বাই ইউজ করা হয়। বাইটা কিরকম ভাবে ইউজ করা হয় উদাহরণ দিয়েছে সাথে সাথে, বাই ট্রেন, আই উইল কাম বাই ট্রেন, আমি আসবো, কোন ম্যানারে আসবো? বাই ট্রেন, ট্রেন ইউজ করে আমি আসবো। I will send this message by email, আমি এই ইনফরমেশন বা মেসেজটা ইমেইল করে দেব। কিভাবে, কোন ম্যানারে করব? ইমেইল করব। তো বাই ইন্ডিকেটস দ্য মিনস অফ ডুইং সামথিং, কোনো একটা কিছু কাজ করাটাকে বাই দিয়ে প্রকাশ করা হয়। উইথ দিয়ে কি করা হয়? উইথ কখন ইউজ হয়? ইন্ডিকেটস দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড, যখন কোনো একটা কিছু করা হয়, কাজ করা হয়, বা কেউ ধরুন এটা বিভিন্ন, উইথ যে শব্দটা না, এটা বিভিন্ন কনটেক্সটে, এখানে শুধু একটা জিনিস বুঝিয়েছে, এখানে বিভিন্ন কনটেক্সটে ইউজ হয়, আমরা পরে দেখব।
উইথ দিয়ে কি হয় দেখুন, ইন্ডিকেটস দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড। এখানে একটা লাইন শুধু বলেছে যেই ইনস্ট্রুমেন্টটা ইউজ হচ্ছে সেটার সামনে উইথ বসে, কিন্তু শুধু ইনস্ট্রুমেন্ট না, মানুষের সামনে উইথ বসে। আই উইল কাম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের সাথে আসবো। যদি আমি বলি তাহলে মানুষের সামনেও বোঝাচ্ছে। কাট উইথ এ নাইফ, এটাকে কাটো, একটা নাইফ দিয়ে কাটো, কাট উইথ এ নাইফ। রাইট উইথ এ পেন, পেন দিয়ে লিখো। তো এরকম ভাবে উইথটা আমরা কি করছি, এখানে শুধু একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি সবটা ম্যানার বা কি ভাবে ডিফারেন্ট টাইপের প্রিপোজিশন হতে পারে এটা ডেসক্রাইব করছি। নেক্সট ক্লাসগুলিতে আমি এক একটা শব্দে কত রকমের প্রিপোজিশনের এক্সাম্পল হতে পারে এটা দেখব, তাহলে আপনাদের আরেকটু সহজ হবে। যেমন আমি এখানে বলছি যে প্রিপোজিশন অফ ম্যানারের আন্ডারে উইথ আসে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে কাট উইথ এ নাইফ। আমি আরেকটা উদাহরণ বললাম আই উইল কাম উইথ মাই ফ্রেন্ড। তো আমি একটা দেখলাম একটা ইনস্ট্রুমেন্টকে বোঝাচ্ছে, কি দিয়ে কাটবো, নাইফ দিয়ে কাটবো। আরেকটা উদাহরণ আমি দেখলাম একটা মানুষকে বোঝাচ্ছে, আমি কার সাথে আসবো, আমার ফ্রেন্ডের সাথে আসবো। তো উইথ আর কি কি সাথে ইউজ হতে পারে এরকম এক্সাম্পলস আমরা দেখব ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলির। প্রিপোজিশনস অফ কজ অর রিজন। আরেকটা কথা বলি, প্রিপোজিশনের ক্লাসটা একটু লং হবে, কারণ প্রিপোজিশন এত বেশি আছে না, 200টা 300টা প্রিপোজিশনও যদি আপনি প্র্যাকটিস করুন তারপরও বাকি কিছু থেকে যায়। তো প্রিপোজিশনটা অনেক বড় একটা চ্যাপ্টার, আর এটাকে প্র্যাকটিসের মাধ্যমেই শুধু কনভে করা যায়। তো প্রিপোজিশনটা একদম আপনারা কি করবেন, ডিলে করবেন না, এটার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। আর যারা আজকে ক্লাসটা করছেন নিশ্চয়ই সাথে একটা খাতা নিয়ে বসবেন, যাতে করে ইম্পর্টেন্ট লাইন আর ওয়ার্ডগুলি আপনারা ক্লাসটাকে পজ করে করে আপনারা খাতায় লিখে নেবেন। তাতে করে কি হবে, আপনি বাড়িতে প্র্যাকটিস করার পর প্রিপোজিশনটা পুরা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা আমার ক্লাসটা করছেন আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আমার ক্লাসটা রেগুলার আপনারা করে যান তাহলে আপনাকে ইংলিশের জন্য কোথাও যেতে হবে না, আমি কমপ্লিট করে দেব, দ্যাটস প্রমিস। নেক্সট, প্রিপোজিশনস অফ কজ অর রিজন। প্রিপোজিশন অফ কজ অর রিজন, কজ এর কিভাবে প্রিপোজিশন ইউজ করা হয়। তো আমি আগেই বলেছিলাম উদাহরণটা, বিকজ অফটা আমরা ইউজ করি, ডিউ টু ইউজ করি। কিরকম ভাবে বিকজ অফটা একটা প্রিপোজিশন আমি দেখি, এক্সপ্লেইনস দ্য রিজন, এক্সপ্লেইনস। বিকজ অফটা কি করে, বিকজ অফটা কি করে, এক্সপ্লেইন দ্য রিজন, ডিলেড বিকজ অফ ট্রাফিক। বিকজ অফটা অ্যাকচুয়ালি কারণ বোঝায়, রিজনটা দেখায় যে ডিলেড বিকজ অফ ট্রাফিক, ট্রাফিকের জন্য আমার দেরি হয়েছে। ডিউ টু, ডিউটি কি বলে, ইউজ সিমিলারলি টু বিকজ অফ। বিকজ অফ যেন যেই জন্য ব্যবহার করা হয়, ডিউ টু সেইম জন্য ব্যবহার করা হয়। এক্সপ্লেইন দ্য রিজন, রিজনটা বোঝাতেই ডিউ টুও ব্যবহার করা হয়। যেমন ডিলেড বিকজ অফ ট্রাফিক, আমি এখানে এটাও বলতে পারি ডিলেড ডিউ টু ট্রাফিক, ট্রাফিকের জন্যে দেরি হয়েছে। এখানে আরেকটা উদাহরণ দিয়েছে ক্যান্সেল ডিউ টু রেইন, কোনো একটা কিছু ক্যান্সেল হয়ে গেছে, প্রোগ্রাম হতে পারে, গাড়ি হতে পারে, ক্যান্সেল ডিউ টু রেইন, রেইনের জন্য এই জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে। তো রেইন কখন ইউজ, সরি ডিউ টু আর বিকজ অফ কখন ইউজ হয়, কজ অফ রিজন, কজ অর রিজন, রিজন বা কজ বোঝাতে এই দুইটা প্রিপোজিশন ইউজ হয়। নেক্সট প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন অফ পজেশন। প্রিপোজিশন অফ পজেশনে কি হয়, অফ বসে আর উইথ বসে। কিরকম ভাবে, শোজ বিলঙ্গিং অর রিলেটেড টু। যখন পজেশন, পজেশন মানে কি, যেমন সবকিছু আমরা করি না, আমরা বলি না মানুষকে যে ও খুব পজেসিভ, এই পজেসিভ শব্দটা এসেছে পজেশন থেকে। পজেশন মানে কি, পজেশন মানে খুব বেশি আমার আমার করা, সবকিছুকে নিজের সাথে রিলেট করা, আমার যা কিছু সেটার প্রতি আমার পজেশন থেকে যায়। এবার আমরা যখন বলি যে কোনো একটা মেয়ে খুব বেশি পজেসিভ, পজেসিভ মানে শুধু এই না যে ওর সম্পর্ক নিয়ে পজেসিভ, পজেসিভ সব কিছু নিয়ে হতে পারে। একটা মানুষ যদি ওর কলমটাকে কাউকে টাচ করতে না দেয়, বলে যে না না আমি আমার কলম কাউকে দেই না, ওটা হচ্ছে ওর কলমের প্রতি পজেশন। তো পজেশন বুঝাতে গেলে কি কি ইউজ হয়, অফ ইউজ হয়, উইথ ইউজ হয়। অফটা কি করে, শোজ বিলঙ্গিং অর রিলেটেড টু, জিনিসটা কার কার সাথে বিলং করে, কার জিনিসটা, এটা বোঝাতে অফ ইউজ হয়। যেমন দ্য কালার অফ দ্য কার, কারের কালারটা বোঝাতে অফ ইউজ হচ্ছে, কারণ কালারটা কার,
একটা গাড়ির রং আমি বুঝাবো, তখন আমি অফ ইউজ করব। দ্য পেন অফ মাইন, আমার কলম। হাউস অফ মাইন, আমার বাড়ি। হাউস অফ হিম, তার বাড়ি। যখন একটা মানুষের সাথে কোনো একটা কিছুকে রিলেট করতে যাব, আমি বিলং করতে যাব, যে এই জিনিসটা পার্টিকুলার জিনিসটা কার সাথে বিলং করে, তখন আমি অফ ইউজ করব। তো বুঝতে পারছেন পজেশনের আন্ডারে অফ আসে। অফ কি বোঝায়? কার সাথে কোনটা রিলেট করে। উইথ ইন্ডিকেটস পজেশন। এ ম্যান উইথ এ বিয়ার্ড, যখন আমি উইথটা ইউজ করব, উইথের এক্সাম্পল পজেশনে অ্যাকচুয়ালি একটু কম হয়। উইথ দিয়ে আমি বুঝাবো একটা মানুষের পার্টিকুলার একটা অ্যাডজেক্টিভ, মানুষটা কি রকমের দেখতে। একটা মানুষকে আমি এখানে উদাহরণ দিলাম যে এই মানুষটা, দ্য ম্যান উইথ এ ব্ল্যাক শার্ট, দ্য ম্যান উইথ এ রেড কার, ওই মানুষটা যেটা রেড কারের সাথে এসেছে। দ্য ম্যান যেটা ব্ল্যাক শার্ট ওয়্যার করেছে। দ্য ম্যান উইথ এ বিয়ার্ড, যেই মানুষটা দাঁড়িয়ে আছে। যখন আমি পার্টিকুলার একটা কোয়ালিটি দিয়ে একটা মানুষকে বুঝাতে যাব বা কোনো একটা কিছুকে পার্টিকুলারলি রিলেট করব, একটা ম্যান আর বিয়ার্ড, যখন উদাহরণটা দিচ্ছে এ ম্যান উইথ এ বিয়ার্ড, একটা মানুষকে আমি বলছি ওই মানুষটা যে যার দাড়ি আছে, দাড়িওয়ালা মানুষটা, মানে দাড়িটা ওই মানুষটার পরিচিতি হয়ে গেছে, বিলং করছে দাড়িটা ওই মানুষটার সাথে। এইভাবে পজিশনটাকে আমি ইউজ করছি উইথ প্রিপজিশন দিয়ে। নেক্সট, এই গেল আমার 6টা পার্ট প্রিপজিশনের। আমরা কি কি পড়লাম? প্লেস অফ টাইম কি করে ইন্ডিকেট করে, প্লেস, সারফেস, প্লেস কিভাবে দেখায়, ডিরেকশন কিভাবে প্রিপজিশন দিয়ে দেখানো যায়, পজিশন কিভাবে প্রিপজিশন দিয়ে দেখানো যায়, বিলঙ্গিং কিভাবে দেখানো যায়। আমরা বিভিন্ন পার্টে 6টা ভাগে প্রিপজিশনকে ডিভাইড করলাম এবং উদাহরণ দিলাম। এছাড়া কিছু জেনারেল রুলস আছে প্রিপজিশনের। কিরকম? এটা সবার জানার জন্য বলা হয়েছে, অ্যাভয়েড এন্ডিং সেন্টেন্স উইথ প্রিপজিশন। অ্যাকচুয়ালি কোনো সময় প্রিপজিশন দিয়ে লাইন শেষ করা ঠিক না। while conversational English often ends sentences with preposition, যখন আমরা কথা বলি, জেনারেলি কথা বলার সময় কি হয়, বেশিরভাগ সময় আমরা প্রিপজিশন দিয়ে আমরা কথাগুলি শেষ করি। কিন্তু ফর্মাল রাইটিং টিপিক্যালি অ্যাভয়েডস দিস। যখন আপনি অফিসিয়াল কিছু লিখতে যাবেন, একটা এসে লিখতে যাবেন, একটা লেটার লিখতে যাবেন, তখন একটা লাইন কোনো সময় প্রিপজিশন দিয়ে শেষ হয় না, কথাটা মাথায় রাখবেন। ইনস্টিড অফ, এখানে একটা উদাহরণ দিয়েছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আমি কাউকে জিজ্ঞেস করতে পারি যে কেউ একজন বলল, এই শুনেছো কাল কি হয়েছে, বলে আমাকে একটা বিশাল ঘটনা শোনালো। এবার আমি এতটাই অবাক হয়ে গেলাম শুনে, আমি ওকে জিজ্ঞেস করলাম, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি বলছেন এইসব। তো এটা কনভারসেশনের মধ্যে চলে, কিন্তু আমি যখন সেম কথাটা লিখতে যাব, আমি কিন্তু হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট লিখবো না। কেন লিখবো না? কারণ এই যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমি বলছি, অ্যাবাউটটা কি? অ্যাবাউটটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনকে আমি সেন্টেন্সের লাস্টে রাখবো না। কোথায় রাখবো? সামনে নিয়ে আসবো। অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, কি সম্পর্কে আপনি বলছেন, এটা হচ্ছে কারেক্ট গ্রামার, আর এটা হচ্ছে কনভারসেশনাল গ্রামার বা রং গ্রামার। গ্রামাটিক্যালি এই লাইনটা ভুল, কারণ প্রিপজিশন দিয়ে লাইন শেষ হয় না, কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে এই লাইনটা ঠিক আছে। যখন আপনি মুখে কথা বলবেন তখন চলে, বাট লেখার সময় কোনো সময় প্রিপজিশন দিয়ে লাইন কমপ্লিট করতে নেই। এটা হচ্ছে জেনারেল প্রিপজিশনের একটা রুল। নেক্সট বলছে, choose the right preposition. Prepositions often depend on the verb, adjective or noun they are linked to it. Interested in, good at, apologize for. তো এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে বলেছে যে আপনি যখন কোনো একটা লাইন লিখবেন, রাইট প্রিপোজিশন কি করে চুজ করবেন। রাইট প্রিপোজিশন অ্যাকচুয়ালি সবসময় রুলসটা প্রিপোজিশনের সেম থাকে না। যেমন আমরা আজকের ক্লাসেই দেখলাম উইথ শব্দটা কতবার কত ডিফারেন্ট কনটেক্সটে ইউজ হয়েছে, বিভিন্ন প্লেসে বিভিন্ন রকমভাবে উইথ ইউজ হয়েছে। এবার বলছে প্রিপোজিশন অফেন ডিপেন্ড অন ভার্বস। তো প্রিপোজিশন কিসের উপর ডিপেন্ড করে? ভার্বের উপর, অ্যাডজেক্টিভের উপর, নাউনের উপর। দে আর লিঙ্কড উইথ, কি কি বিষয়ের সাথে লিঙ্ক করে? যেমন নাউনের সাথে লিঙ্ক করে, অ্যাডজেক্টিভের সাথে লিঙ্ক করে, আর ভার্বের সাথে লিঙ্ক করে। ইন্টারেস্টেড ইন, আমি ইন্টারেস্টেড উইথ বলবো ডিফারেন্ট। আই এম ইন্টারেস্টেড উইথ
যদি আমি বলি এটার একরকম হবে। আই এম ইন্টারেস্টেড ইন যদি বলি এটার আরেক রকম হবে। গুড অ্যাট, এবার গুডের সাথে যদি আমি অ্যাট লাগাই একটা শব্দ হবে, গুডের সাথে যদি আমি বাই লাগিয়ে দিই গুড বাই, তাহলে আরেকটা শব্দ হয়ে যাবে অ্যাপোলোজাইজ ফর। তো বিভিন্নভাবে আমি শব্দটা কি এটা বুঝে প্রিপোজিশনটা ইউজ করব। হ্যাঁ, এবার অনেকের কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আপনি যে বলছেন যে প্রিপোজিশন মানে সবসময় শব্দের আগে বসে, এখানে তো প্রিপোজিশনটা লাস্টে বসলো, গুড অ্যাট হলো, অ্যাপোলোজাইজ ফর হলো, ইন্টারেস্টেড ইন হলো, তো এগুলি লাস্টে কেন হলো? আপনি তো বলেছেন প্রিপোজিশন সামনে বসে। অ্যাকচুয়ালি এটা কমপ্লিটেড লাইন না, এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ড, শুধুমাত্র উদাহরণের জন্য দেওয়া হয়েছে। অ্যাপোলোজাইজ ফর বলে আপনার একটা কথা বলতে হবে, কেন আপনি অ্যাপোলোজাইজ করছেন, নয়তো লাইনটা কমপ্লিট হবে না। অ্যাপোলোজাইজ ফর মাই বিহেভিয়ার, তো যখন আপনি বললেন অ্যাপোলোজাইজ ফর মাই বিহেভিয়ার, ফরের পর মাই লাগছে, মাই মানে কি প্রনাউন, আমরা কি বলেছি প্রনাউনের সামনে বসতে পারে, নাউনের সামনে বসতে পারে, বিভিন্ন কিসের সামনে প্রিপোজিশন বসে এটা আমরা ডিসকাস করেছি। তো গুড অ্যাট বলে আপনার কিন্তু লাইনটা কমপ্লিট না, গুড অ্যাট বলে আরেকটা শব্দ আপনাকে বলতে হবে। একটা মানুষ গুড অ্যাট কিসের মধ্যে গুড অ্যাট, গুড অ্যাট ফুটবল, গুড অ্যাট রাইটিং, গুড অ্যাট কমিউনিকেশন। তো ওই যে শব্দগুলো আমি বলছি এটাকে আমি কোয়ালিটি হিসাবে নাউন হিসাবে ইউজ করছি, তো আমি দেখছি যে নাউন প্রোনাউন এইসবের সামনে প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি বসছে। নেক্সট, কনটেক্সট ইজ কি। দ্য চয়েস বলছে কনটেক্সট ইজ কি, এই যে আমি বললাম এতক্ষণ থেকে কনটেক্সট, কনটেক্সট মানে হচ্ছে কি সম্পর্কে আমি কথাগুলি বলছি, এটাকেই কনটেক্সট বলা হয়। দ্য চয়েস অফ প্রিপোজিশন ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ এ সেন্টেন্স, বলছে একটা সেন্টেন্সের মিনিং চেঞ্জ করে দিতে পারে আপনি কি প্রিপোজিশন চুজ করছেন এটার উপর। তো যখন ট্যাট এক্সাম বা বিভিন্ন এক্সামে টিপিএসসি হতে পারে, টিসিএস হতে পারে, এইসবের মধ্যে দেখবেন আপনারা প্রিপোজিশনের যে উদাহরণ দেয়, চারটা উদাহরণ দিচ্ছে, চারটা মাল্টিপল চয়েস দিচ্ছে। আপনি যদি রং একটা মাল্টিপল চয়েস থেকে আনসার চুজ করেন তাহলে কি হবে, আপনার সেন্টেন্সের পুরো মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাই বলছে শি ইজ, একটা এক্সাম্পল দিচ্ছে কি রকম ভাবে, শি ইজ ইন দ্য কার, ইনসাইড ইট। শি ইজ ইন দ্য কার যখন বলছে, ইন যখন ইউজ করছে বোঝা যাচ্ছে যে মেয়েটা কারের ভিতরে, ইনসাইড ইট। আর আমি যদি বলি শি ইজ অন দ্য কার, মানে কি কার, যে কারটা দাঁড়ানো আছে এখানে মেয়েটা কারের উপরে দাঁড়িয়ে আছে, ইন বললে ভিতরে আর অন বললে উপরে। তো কনটেক্সটটা অনেকটা বেশি ডিপেন্ড করে, আপনারা লাইনটা বুঝে প্রিপোজিশনটা ইউজ করতে হবে যে কোন কনটেক্সটে কথাটা বলেছে। নেক্সট, understanding these rules helps in correctly using preposition to convey the intended meaning in both spoken and written English. বলছে যদি আজকে যে রুলসগুলি আমরা পড়েছি এই সবটা রুলস আপনারা খুব ভালো করে বুঝে যান তাহলে খুব কারেক্টলি প্রিপোজিশন আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই, সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর টলারেটিং মি ফর সাচ এ লং টাইম। আর আমি আপনাদের প্রমিস করছি যদি আপনারা কন্টিনিউয়াস ক্লাসগুলি করে থাকেন ইংলিশ গ্রামার নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। তো আশা করি নেক্সট ক্লাসেও আপনারা ক্লাসটা জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা এতটুকুই, বাই।